আমাদের গল্পের শুরু হয় এটচি নামের এক অফিস কর্মচারীকে দিয়ে। সে এই মাত্র তার একটা স্বপ্ন থেকে উঠেছিল। স্বপ্নে সে একটা চাকরি খুঁজেই যাচ্ছিল, কিন্তু কোনো চাকরি পাচ্ছিল না। অবশেষে সে একটা বড় কোম্পানিতে চাকরি পায় এবং অনেক স্বপ্ন নিয়ে সেখানে কাজ শুরু করে। কিন্তু তার চোখের সামনে একের পর এক সহকর্মী প্রমোশন পেতে থাকে। এটচি নিজেকে বারবার বলতো, একদিন তার পালাও আসবে, একদিন সবাই তার পরিশ্রমের মূল্য বুঝবে। এভাবেই দিনের পর দিন কেটে যেতে থাকে, কিন্তু তার জীবন একই জায়গায় পড়ে থাকে। অবশেষে একদিন হঠাৎ তার ম্যানেজার তাকে কোনো অতিরিক্ত সুবিধা ছাড়াই একটা দূরের শাখায় ট্রান্সফার করে দেয়। এটচি কোনো আপত্তি না করে সেখানে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে সে এমন একটা পরিস্থিতির মুখোমুখি হয় যেটা সে কখনো ভাবেনি। সেই জায়গায় কর্মীর ভয়াবহ সংকট ছিল, এমনকি প্রয়োজনীয় কাঁচা মালেরও অভাব ছিল। এটচি যখনই দায়িত্বে থাকা কোম্পানির সঙ্গে যোগাযোগ করত, তারা শুধু বলতো নিজের সমস্যা নিজেকেই সমাধান করতে হবে। বুঝতে পেরে যে কারোর কাছ থেকে কোনো সাহায্য পাওয়া যাবে না, এর চেয়ে নিজের সব শক্তি দিয়ে কাজে ঝাঁপিয়ে পড়ে। সে কর্মীদের সাহায্য করত, রাতে নিজের অফিসের কাজ করত, আর দিনের পুরো সময়টাই কাজে ডুবে থাকত। অনেক সময় সে মাত্র 2 ঘন্টা ঘুমাত। তার পরিশ্রম দেখে কিছু কর্মীও উৎসাহিত হয়ে নিজেদের কাজ আরও ভালোভাবে করতে শুরু করল। আর কিছুদিনের মধ্যেই পুরো জায়গাটা ঠিকঠাকভাবে চলতে শুরু করল। কিন্তু যখন সবকিছু ঠিকঠাক চলতে শুরু করেছে এবং জায়গাটা সফল হতে শুরু করেছে, ঠিক তখনই তার ম্যানেজার আবার ফোন করে জানালো তাকে এবার অন্য একটা কোম্পানিতে ট্রান্সফার করা হবে। এটচি কি বলবে সেটাই বুঝতে পারছিল না। সে রাস্তায় উদ্দেশ্যহীনভাবে হাঁটতে লাগল। কোথায় যাচ্ছে, কেনই বা এসব করছে, কিছুই তার মাথায় ঢুকছিল না। ঠিক তখনই একটা মোটরসাইকেল চালানো মেয়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এটচির সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। এমনকি নিজের কষ্ট থেকেও যেন তার মুক্তি ছিল না। চোখ খুলে এটচি নিজেকে এমন একজনের সামনে দেখতে পেল যে তাকে নিজের সামনে ডেকে এনেছে। সে ছিল ডিমন কিং। আর ডিমন কিং তাকে নিজের 4 জন জেনারেলের একজন বানানোর জন্য ডেকেছিল। এটচি কিছুই বুঝতে পারছিল না। সে কোথায় আছে, এখানে কি হচ্ছে, কিছুই তার জানা ছিল না। কিন্তু ডিমন কিং তাকে স্বাগত জানালো। এটচি অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি আমার নাম জানলেন কিভাবে? রাজা উত্তর দিল, আমিই তোমাকে এখানে ডেকেছি। তোমাকে আমার চতুর্থ জেনারেল এবং আমার রাজ্যের ফরেন অ্যাফেয়ার্স মিনিস্টার বানানোর জন্য তোমাকে এখানে এনেছি। তুমি যখন ওই কোম্পানিতে চাকরি শুরু করেছিলে, তখন থেকেই আমি তোমাকে দেখছি। তোমাকে ট্রান্সফার করার পর কিভাবে তুমি সেই জায়গাটাকে লাভজনক করে তুলেছিলে সেটাও আমি দেখেছি। আমি বিশ্বাস করি তুমি আমার সেনাবাহিনীর উপযুক্ত। এটচি ভীষণ খুশি হয়ে গেল। অবশেষে কেউ তার পরিশ্রমের মূল্য বুঝেছে। রাজা তাকে বলল, এখানে তার কাজকে মূল্য দেওয়া হবে। সে এটচির পৃথিবীর সবচেয়ে ধনী লোকেদের থেকেও বেশি টাকা আয় করতে পারবে, নিজের পছন্দমতো সাহায্যকারী বেছে নিতে পারবে, এমনকি নিজের একটা অফিসও থাকবে। তবে যদি এটচি এই প্রস্তাব প্রত্যাখ্যান করে, তাহলে রাজা তাকে তার নিজের পৃথিবীতে ফিরিয়ে দিতে বাধ্য হবে, কারণ সে তাকে জোর করে এখানে রাখতে পারবে না। এটচি নিজের পৃথিবীর কথা মনে করল, সেই ম্যানেজারদের কথা মনে পড়ল যারা তার সঙ্গে সব সময় খারাপ ব্যবহার করত। অবশেষে সে বলল, তার নিজের পৃথিবীতে কেউ তার মূল্য দেয়নি। তবে সে এটাও বিশ্বাস করত যে এই সেনাবাহিনীতে তার কোনো কাজেই আসবে না, কারণ সে নিজেকে একজন মূল্যহীন মানুষ ছাড়া আর কিছুই মনে করত না। কিন্তু রাজা তখন গলা উঁচু করে বলল, তুমি কাজে লাগবে কিনা সেটা আমি ঠিক করব। আর আমি যখন বলছি তুমি কাজে লাগবে, তখন তুমি অবশ্যই কাজে লাগবে। আমি তোমার কাজ দেখেছি। তোমার পুরো জীবনে তুমি কতটা কষ্ট করেছ সেটাও দেখেছি। আমার সেনাবাহিনীর তোমাকে প্রয়োজন বলেই আমি তোমাকে এখানে ডেকেছি। তাই এসব কথা বলা বন্ধ করো। কিন্তু রাজার এই সিদ্ধান্তের বিরোধিতা করল একজন জেনারেল যার নাম ওমেনার। সে বলল, একজন সাধারণ অফিস কর্মচারী হিসেবে এটচির তাদের রাজ্যে জেনারেলের পদ পাওয়ার যোগ্য নয়। দ্বিতীয় এবং তৃতীয় জেনারেলও এটচিকে গ্রহণ করতে অস্বীকার করল। তখন রাজা সিদ্ধান্ত নিল, এটচিকে পরীক্ষা দিতে হবে। সে যদি পরীক্ষায় পাশ করে তাহলে এখানেই থাকবে, আর যদি ফেল করে তাহলে তাকে নিজের পৃথিবীতে ফিরিয়ে দেওয়া হবে। এক মুহূর্তও দেরি না করে ওমেনার চ্যালেঞ্জিং ভঙ্গিতে সামনে এগিয়ে এলো। সে শুনেছিল অন্য পৃথিবীর মানুষদের নাকি অনেক শক্তিশালী ক্ষমতা থাকে, তাই সে এটচিকে সঙ্গে সঙ্গে তার সঙ্গে লড়াই করতে বলল। এমনকি সে এটচিকে আক্রমণ করতেও প্রস্তুত হয়ে গেল। কিন্তু রাজার সঙ্গে সঙ্গে সামনে এসে তাকে থামিয়ে দিল এবং বলল, নিজের আবেগের ওপর নিয়ন্ত্রণ রাখতে। তবে আঘাতটা আসার আগেই এটচি ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছিল। ওমেনার রাগ করে বলল, ওর মতো একটা সাধারণ মানুষকে আমাদের মধ্যে থাকতে দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এমনকি এটা যদি রাজার সিদ্ধান্তও হয়, তবুও আমি কখনো এটা মেনে নেব না। ঠিক তখনই এটচি জ্ঞান পেল আর চিৎকার করে বলল, আমি ওই আঘাতটা খেলে তো সেখানেই মারা যেতাম। আমি ওটার বিরুদ্ধে কিছুই করতে পারতাম না। রাজা তখন বিষয়টা শেষ করে বলল, এটচির পরীক্ষা হবে আশেপাশের অঞ্চলগুলোর সঙ্গে জোট তৈরি করা, কারণ তাদের সেনাবাহিনীকে আরও শক্তিশালী হতে হবে।
প্রথমে তাদের মনিটর ক্ল্যানের সঙ্গে যোগাযোগ করতে হবে। এটচিকে তাদের বিশ্বাস অর্জন করে ডিমন আর্মিতে যোগ দিতে রাজি করাতে হবে, আর যদি সে আরও বিস্তারিত জানতে চায় তাহলে তার সঙ্গী ওমেনারের কাছে জানতে হবে। এটচি ওমেনারের সঙ্গে রওনা দিল, কিন্তু ওমেনার যেন তাকে দেখতেও পারছিল না। সে সরাসরি বলল কাজটা অনেক কঠিন এবং এটচি কখনোই সফল হবে না। এটচি মনে মনে ভাবল, ও ঠিকই বলছে, আমি তো একটা অকাজের অফিস কর্মচারী ছাড়া কিছুই না। আমার কোনো ম্যাজিক নেই, কোনো শক্তি নেই। এত বড় একটা সেনাবাহিনীকে আমি কিভাবে সাহায্য করব? অবশেষে তারা সেই কক্ষে পৌঁছল যেখানে মনিটর ক্ল্যানের চিফটেন ছিল। ওমেনার বলল, তারা এখানে এসেছে একটা জোট তৈরি করার জন্য। এটচি দরজার আকার দেখে অবাক হয়ে গেল। ওমেনার বলল, ওকে নিজের চোখে দেখলেই বুঝতে পারবে। আর মনে রেখো, মনিটররা কোনো নেগোসিয়েশন করে না। আমি তোমাকে আগে থেকেই সতর্ক করছি। দরজা খুলতেই এটচি অবাক হয়ে গেল। তার সামনে দাঁড়িয়েছিল বিশাল আকৃতির একটা দানবের মতো প্রাণী। এটচি প্রায় নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। ওমেনার তাকে বলল কিভাবে নেগোসিয়েশন করতে হয় সেটা মন দিয়ে দেখতে। তারপর সে চিফটেনের কাছে গিয়ে নিজের পরিচয় দিল। এটচি স্বস্তি পেল। সে ভাবল, এবার নিশ্চয়ই কেউ তাকে সাহায্য করবে এবং সে পরীক্ষায় সফল হবে। কিন্তু কিছুক্ষণের মধ্যে সবকিছু খারাপ হতে শুরু করল। ওমেনার রেগে গিয়ে মনিটর চিফটেনের সঙ্গে ঝগড়া শুরু করল। সে চিৎকার করে বলল, এই ঘরের কোন জিনিসটা তোমার পছন্দ হচ্ছে না? তারপর সবকিছু আরও খারাপ হওয়ার আগেই সে এচিকে নিয়ে সেখান থেকে বেরিয়ে গেল। পরে ওমেনার এচিকে স্বীকার করল যে শুরুতে নেগোসিয়েশন ভালোভাবেই চলছিল, কিন্তু এরপর চিফটেন সবকিছুতেই না বলতে শুরু করে। প্রতিদিন একই উত্তর, সে কিছুতেই রাজি হবে না। এচি ভয় পেয়ে গেল, তবুও সে হাল ছাড়ল না। তার আগের জীবনের কিছু ঘটনা তার মনে পড়ে গেল। একবার সে এমন এক জেদি ক্লায়েন্টকে রাজি করিয়েছিল যে শুরুতে কোনো কথাতেই রাজি হচ্ছিল না, কিন্তু শেষ পর্যন্ত এচি তাকে রাজি করাতে সক্ষম হয়েছিল। তাই নিজের ভয় থাকা সত্ত্বেও এচি সিদ্ধান্ত নিল সে হাল ছাড়বে না। এবার তাকে নিজেকেই এই সমস্যার সমাধান করতে হবে এবং সেই জেদি দানবের সঙ্গে নেগোসিয়েশনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। পরের দিন ওমেনার মনিটরের চেম্বারে গিয়ে দেখতে চাইল কি হয়েছে, কিন্তু সেখানে গিয়ে দেখল পুরো ঘর খালি। সে চিন্তিত হয়ে গেল। ঠিক তখনই এচি সেখানে এসে হাজির হল। ওমেনার তাকে জিজ্ঞেস করল, তুমি কি করেছ? তুমি কি ওকে মেরে ফেলেছ, অপরাধী কোথাকার? এচি উত্তর দিল, না, ঈশ্বরের কসম, এমন কিছুই করিনি। সে জানালো এখন মনিটর চিফটেন নিজেই রাজার সঙ্গে নেগোসিয়েশনের শর্তগুলো নিয়ে আলোচনা করছে। ওমেনার অবাক হয়ে বলল, নেগোসিয়েশন কি নিয়ে? এচি বলল, তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম, গত রাতেই আমি তাকে ডিমান আর্মির সঙ্গে সহযোগিতা করতে রাজি করিয়ে ফেলেছি। ওমেনার অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি এটা কিভাবে করলে? তুমি কি কোনো হ্যাকার নাকি? এচি উত্তর দিল, আমি একটা নীতি মেনে চলি, নিজেকে জানো এবং নিজের শত্রুকে জানো, তাহলে তুমি কখনো হারবে না। এরপর তারা কাসেলের রুফটপে গেল। সেখানে তারা মনিটরকে চলে যেতে দেখল। রাজা তার সঙ্গে যে এগ্রিমেন্ট করেছিল সেটাতে সে সন্তুষ্ট ছিল। ঠিক তখনই রাজা এসে ওমেনারকে বলল, এটাই ওর ট্যালেন্ট। এচি মানুষকে রাজি করাতে জানে, আর অন্য কেউ যেসব বিষয় দেখতে পায় না সে মানুষের মধ্যে সেগুলোও লক্ষ্য করতে পারে। তারপর রাজা সরাসরি এচির দিকে তাকিয়ে বলল, আজ থেকে তুমি আমাদের 4 জন জেনারেলের একজন, আর কেউ তোমার ক্ষমতা নিয়ে প্রশ্ন করবে না। রাজা তাকে জেনারেলের এমব্লেম দিল। এর মাধ্যমে এচির জেনারেল হওয়াটা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়ে গেল। ওমেনার নিজের আগের আচরণের জন্য কিছুটা অনুতপ্ত হয়ে হাসল, আর এচি আনন্দে প্রায় বিশ্বাসই করতে পারছিল না যে এত বড় কোনো কাজ না করেও সে এত বড় একটা পদ পেয়ে গেছে। সে মনে মনে ভাবল, নিজের পৃথিবীতে তাকে দাসের মতো ব্যবহার করা হয়েছে, সবাই তাকে পায়ের নিচে পিষে দিয়েছে এবং কেউ তার কথা গুরুত্ব দেয়নি, কিন্তু এখানে তার মূল্য আছে। সে মনে মনে বলল, যারা আমার উপর বিশ্বাস করেছে তাদের জন্য আমাকে এখানে নিজেকে প্রমাণ করতেই হবে। এরপর সে নিজের অফিস থেকে বের হয়ে বলল, যেহেতু আমি এই পদ গ্রহণ করেছি তাই এই জায়গার নিয়মকানুন মেনেই চলতে হবে। এবার গিয়ে আমার ফেলো জেনারেলসদের সঙ্গে দেখা করি। সে আরেক জেনারেল সেলভিডের অফিসে গেল। দরজা খুলল এক সুন্দরী মেয়ে। সে বলল, আমি তার অ্যাসিস্ট্যান্ট, কিন্তু সেলভিড এখন এখানে নেই। আমি তাকে বলবো যে আপনি এসেছিলেন। এখন গুড বাই। এই বলে সে এচির মুখের ওপর দরজা বন্ধ করে দিল। তবুও এচি শান্ত থাকল এবং বলল, কোনো সমস্যা নেই, অন্য সময় আবার আসব। এরপর সে শেষ জেনারেলের সঙ্গে দেখা করতে যাচ্ছিল। ঠিক তখনই ওমেনার তার কাছে এসে বলল, রাজা তাকে ডাকছেন। এচি সঙ্গে সঙ্গে রাজার কাছে গেল। রাজা বলল, আমার ছেলে, আমাদের পাশে একটা ক্ল্যান আছে, নাম গ্ল্যান ক্ল্যান, কিন্তু তাদের সঙ্গে আমাদের সম্পর্কের মধ্যে অনেক টেনশন আছে। আমি তাদের শক্তিকে আমাদের সেনাবাহিনীর সঙ্গে যোগ করতে চাই, আর এই অ্যালায়েন্স তৈরি করার জন্য একমাত্র তুমিই উপযুক্ত। ওমেনার আপত্তি জানিয়ে বলল, এটা শুধু আমাদের জন্য ঝামেলা নিয়ে আসবে। এই মিশনের পেছনে গিয়ে আমি নিজেই শেষ হয়ে যাব। কিন্তু এচি রাজি হয়ে গেল। সে বলল, ধন্যবাদ, চলুন যাই। রওনা হওয়ার সময় এচি বলল, আচ্ছা, আমি নোমের সঙ্গেও দেখা করতে চাই। সে তো 4র্থ জেনারেল। আমি আনুষ্ঠানিকভাবে
তার সঙ্গে পরিচিত হতে চাই, আর আমি জানতে পেরেছি সে ডিমান হিউম্যানদের লিডার। যেহেতু গ্লেনরাও ডিমান হিউম্যান, তাই তার কাছে হয়তো কিছু ইউজফুল ইনফরমেশন থাকতে পারে। ওমেনার তার সঙ্গে যেতে অস্বীকার করল, তাই এচি একাই গেল। সে নোমকে ডিমান হিউম্যানদের ট্রেনিং দিতে দেখল। এচি তাকে দেখে মুগ্ধ হয়ে গেল। নোম তার কাছে এসে জিজ্ঞেস করল, তুমি এখানে কেন এসেছ? এচি বলল, প্রথমত আমি আনুষ্ঠানিকভাবে তোমার সঙ্গে পরিচিত হতে এসেছি, এখন থেকে আমরা কলিগ, আর দ্বিতীয়ত আমি গ্ল্যান ক্ল্যান সম্পর্কে তোমার কাছে কিছু জানতে চাই। নোম বলল, তাদের লিডারের নাম ওগার, আর সে কোনো সাধারণ লিডার নয়, সে ভয়ঙ্কর শক্তিশালী একজন প্রতিপক্ষ। বাকিটা তুমি নিজেই খুঁজে বের করো। এচি ভীষণ খুশি হল, তার মনে হচ্ছিল তার জীবনটা সত্যিই অনেক ভালো হয়ে গেছে। কিছুক্ষণ পর ওমেনার সেখানে পৌঁছালো। নোম এচির হাতে কিছু একটা দিয়ে বলল, এটা সঙ্গে নিয়ে এখান থেকে চলে যাও, কারণ এরা একে অপরকে একদম সহ্য করতে পারে না। এরপর তারা গ্লেন লিডারের ফোর্ট্রেসে পৌঁছালো, কিন্তু গেটের গার্ডসদের ঢুকতে বাধা দিল। ওমেনার রেগে গিয়ে নিজের এনার্জি ছাড়তে শুরু করল। ঠিক তখনই একজন তরুণী এসে হাজির হল। সে দেরিতে ক্ষমা চেয়ে নিজের পরিচয় দিল, আমার নাম ওলো, আমি চিফ ওগারের মেয়ে। তারা ফোর্ট্রেসের ভেতরে ঢুকল। এচি ভেতরের প্রতিটি বিষয় খুব মন দিয়ে লক্ষ্য করতে লাগল। অবশেষে তারা চিফের চেম্বারে পৌঁছাল। সেখানে পরিস্থিতি এতটাই টেন্স ছিল যে মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে বিস্ফোরণ হতে পারে। ওমেনার চিফকে বলল তারা রাজার কাছ থেকে একটা মেসেজ নিয়ে এসেছে, কিন্তু সে কথা শেষ করার আগেই চিফ তাকে রূঢ়ভাবে থামিয়ে দিল। সে বলল, তোমাকে কথা বলার অনুমতি কে দিয়েছে? সব মেয়েই কি এমন অনুমতি ছাড়াই কথা বলতে থাকে? ওমেনার রাগে ফুঁসছিল, কিন্তু অনেক কষ্টে নিজেকে সামলে রাখল। চিফ বলল, সে তাদের আসার উদ্দেশ্য জানে। তারা চায় তার ক্ল্যান ডিমান আর্মির কাছে আত্মসমর্পণ করুক, কিন্তু সেটা শুধু একটা শর্তেই সম্ভব, তাদের নিজেদের রাজার মাথায় এনে দিতে হবে। এমন দাবি শুনে সবাই হতবাক হয়ে গেল। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠল। এচি দ্রুত পরিস্থিতি শান্ত করল। সে বলল, বিষয়টা আমাদের ভালোভাবে ভেবে দেখা উচিত। আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ। এরপর সে ওমেনারকে নিয়ে সেখান থেকে বেরিয়ে গেল। ওমেনার তখন রাগে প্রায় জ্বলছিল। ঠিক তখনই ওলো, যে স্পষ্টতই খুব চিন্তিত ছিল, তাদের পেছনে ছুটে এলো। সে নার্ভাসলি বলল, আমার শুধু একটা অনুরোধ, আপনি আমার বাবাকে থ্রোন ছেড়ে দিতে রাজি করান। তিনি অসুস্থ হওয়া সত্ত্বেও থ্রোন আর নিজের প্রাইড আঁকড়ে ধরে আছেন। সে জানালো তাদের ক্ল্যান ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যে আছে। মানুষগুলো প্রতিদিন খাবার জোগাড় করতেই কষ্ট করছে। এটচি বলল, আমি সেটা বুঝতে পেরেছিলাম। ওলো অবাক হয়ে জিজ্ঞেস করল, কিভাবে? এটচি বলল, বিষয়টা খুব সহজ। আমরা যখন ভেতরে ঢুকছিলাম তখন আমি সোলজার্সদের লক্ষ্য করেছি। চিফের কাসেলের গার্ডস হওয়া সত্ত্বেও তাদের আর্মার একেবারে ভাঙাচোরা, আর ফোর্ট্রেসের ভেতরেও কোনো অ্যাক্টিভিটি ছিল না, কোনো আলোও ছিল না। তাই আমি বুঝেছিলাম তোমরা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে আছো। ওলো স্বীকার করল এটা সত্যি। সে বলল, তাদের ক্ল্যান আবার আগের মতো শক্তিশালী হওয়ার একমাত্র উপায় হল ডিমান আর্মির সঙ্গে কোঅপারেশন করা, কিন্তু তার বাবার প্রাইড সেটা হতে দিচ্ছে না। তার উপর তার শরীরও দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। ওলো আরও জানালো, তারা গেটে এতক্ষণ তাদের আটকে রেখেছিল শুধু চিফের দুর্বলতা যেন কেউ বুঝতে না পারে। তারপর সে তাদের কাছে অনুরোধ করল, আমার বাবা যদি হঠাৎ মারা যান তাহলে পুরো দেশটাই ভেঙে পড়বে। দয়া করে আমাকে এই সমস্যার সমাধান করতে সাহায্য করুন। এটচি বলল, আমি বুঝতে পারছি তুমি তোমার মানুষের জন্য এসব করছো, কিন্তু আমাদের কাছে এত সহজে তোমাদের ক্ল্যানের গোপন বিষয়গুলো বলে দেওয়া ঠিক হচ্ছে না। ঠিক তখনই ওলো আরও কাছে এসে ভিড়ের মধ্যে কারোর নজরে না পড়েই এটচির হাত ধরে বলল, দয়া করে আমাকে বিয়ে করুন, আমাকে বিয়ে করুন এবং আমাদের নতুন লিডার হয়ে যান। এটচি হতভম্ব হয়ে গেল। সে বলল, দাঁড়াও, তুমি আমাকে একেবারে অবাক করে দিয়েছ, আমাকে একটু সময় দাও ভাবতে। ওলো বলল, আপনি যদি আমাদের ক্ল্যানের লিডার হন তাহলে আমাদের ক্ল্যানকে বাঁচাতে পারবেন। এটচি এতটাই অবাক হয়েছিল যে পিছিয়ে যেতে যেতে প্রায় পড়ে যাচ্ছিল। ঠিক তখনই ওলো আবার তার কাছে এসে বলল, আমাদের সামনে আর কোনো সমাধান নেই, আমাদের বিয়ে করতেই হবে। চলুন এখনই অফিসিয়েন্টের কাছে যাই, আপনি আমার রাইটফুল হাজব্যান্ড হবেন। তখন ওমেনের রাগে ওলোকে টেনে সরিয়ে নিল। সে বলল, ওকে বিষয়টা নিয়ে ভাবতে দাও। এটচি আবার কিংডমে ফিরে এলো। সে বসে ভাবতে লাগলো কিভাবে এই পরিস্থিতি সামলাবে। একদিকে এমন একজন চিফটেন যে কোনো নেগোসিয়েশনেই রাজি হচ্ছে না, আর অন্যদিকে তার জেদি মেয়ে ওলো যে তাকে বিয়ে করতে চাইছে। এটচি তার ট্যাভার্নে গেল, যেখানে সে প্রায়ই বসত। সেখানেই হঠাৎ তার মাথায় এই সমস্যার সমাধানের একটা আইডিয়া এলো। পরের দিন ভোরে সে ওমেনকে ডেকে বলল, চলো একটা মিশনে যাই, পথে সব বুঝিয়ে বলবো। তারা ক্যারেজে যাওয়ার সময় এটচি বলল, সে গ্লেন ক্ল্যানের চারপাশে থাকা সব ক্ল্যানের সঙ্গে অ্যালায়েন্স তৈরি করতে চায়, কারণ তারাও সবাই অর্থনৈতিক সংকটে ভুগছে। সে বলল, আমরা যদি তাদের সবাইকে আমাদের সঙ্গে যুক্ত করতে পারি তাহলে গ্ল্যানের চিফ নিজে থেকেই আমাদের সঙ্গে নেগোসিয়েশন করতে বাধ্য হবে। আর ঠিক সেটাই হলো। চিফটেন তাদের ডেকে পাঠালো। এটচি জিজ্ঞেস করল, কি ব্যাপার চিফ? চিফ প্রচণ্ড বিরক্ত হয়ে বলল, তুমি কি বুঝতে পারছো না আমাদের চারপাশের ট্রাইবগুলোর সঙ্গে তুমি কেন অ্যালায়েন্স করেছো? এটচি বলল, তাদের অবস্থা খুব
খারাপ আর ঈশ্বরের রহমতে আমাদের আর্মি শক্তিশালী, তাই আমরা তাদের সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি। চিফ বলল, এই পুরো রিজনের ওপর আমাদের ক্ল্যানের শাসন, আমি এটা তোমাদের করতে দেব না। এটচি উত্তর দিল, আপনার জানার জন্য বলছি, আমরা একাই এই নেগোসিয়েশন করিনি, গ্ল্যান ক্ল্যানও আমাদের সঙ্গে ছিল। চিফ এটা বিশ্বাসই করতে পারল না। সে বলল, কিভাবে? আমি তো তোমাদের সঙ্গে যাইনি। এটচি বলল, আপনাকে নিজে যেতে হবে এমন তো কোনো কথা নেই। এরপর অ্যালয়কে ভেতরে আসতে বলল। চিফ মেয়েকে দেখে অবাক হয়ে গেল। সে বলল, তুমি আমাকে বিশ্বাসঘাতকতা করেছ কেন? এটচি বলল, অ্যালয় নেগোসিয়েশন পরিচালনা করেছে, সে আপনার মেয়ে এবং এই ট্রাইবগুলোর সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা সে ভালোভাবেই জানে। ওগার তার মেয়ের দিকে তাকিয়ে বলল, তুমি এমন করলে কেন? আমি কখনো ভাবিনি তুমি আমার সঙ্গে এমন করবে। অ্যালয় উত্তর দিল, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হওয়া উচিত ক্ল্যানের ভবিষ্যৎ, আর আমাদের সামনে ডিমান আর্মির সাহায্য নেওয়া ছাড়া আর কোনো সমাধান নেই। চিফ আবারও অস্বীকার করলে অ্যালয় চোখে জল নিয়ে তার দিকে তাকিয়ে বলল, সময় বদলে গেছে। সারা জীবন আমি আপনাকে আমার রোল মডেল হিসেবে দেখেছি, কিন্তু যেমনটা বলেছি, সময় বদলে গেছে। যাকে এক সময় আমি সবচেয়ে শক্তিশালী মানুষ ভাবতাম, আজ সে দুর্বল আর অসুস্থ। আপনাকে এই প্রাইড ছেড়ে দিতে হবে। এটচি তখন চিফকে বলল, তাহলে এখন অ্যালায়েন্স করার ব্যাপারে আপনার কি মত? আমি আপনাকে আমাদের সাবঅর্ডিনেট হতে বলছি না, শুধু আমাদের সঙ্গে অ্যালাইড হতে বলছি। চিফ বলল, আমি বিষয়টা নিয়ে ভাবব। এটচি বলল, ঠিক আছে, আপনার যেমন ইচ্ছে। কয়েকদিন পর ওমেন এটচির কাছে এসে জানালো, ওগারের কাছ থেকে রেসপন্স এসছে, সে অবশেষে ডিমান আর্মির সঙ্গে অ্যালায়েন্স করতে রাজি হয়েছে। এটচি একটুও অবাক হল না। তখন ওমেন তাকে জিজ্ঞেস করল, তুমি কি করছো? এটচি বলল, কিছুই না, রাজা আমাকে নিজের জন্য একজন অ্যাসিস্ট্যান্ট খুঁজে নিতে বলেছে, কিন্তু আমি বুঝতে পারছি না কাকে বেছে নেব। ওমেন বলল, নো রিস্ক নো ফান, আমি চাই তুমি এখনই র্যান্ডমলি কাউকে বেছে নাও। এটচি বলল, এটা অসম্ভব, আমি তো তোমাকেই বেছে নেওয়ার কথা ভাবছিলাম। ওমেনের চোখ চকচক করে উঠল। সে বলল, তুমি সত্যিই আমাকে তোমার পার্টনার বানাতে চাও? আমাদের তো মাত্র কয়েকদিন হলো দেখা হয়েছে। লজ্জায় তার মুখ লাল হয়ে গেল, কিন্তু এটচি কিছুই বুঝতে না পেরে বলল, এখানে সবার চেয়ে আমি তোমাকেই ভালো চিনি। ঠিক তখনই দরজায় নক হলো। এটচি গিয়ে দেখল কে এসছে। সেখানে ও দাঁড়িয়েছিল। সে নতুন অ্যালায়েন্সে গ্লেন ক্ল্যানের প্রতিনিধি হিসেবে এসছিল। সে আবার এটচির হাত ধরে তার ক্ল্যানের জন্য সে যা করেছে তার জন্য ধন্যবাদ জানাল। সে বলল, আপনার কারণে আমাদের পুরো ক্ল্যানের মানুষের জীবন অনেক ভালো হয়ে গেছে। এখন শুধু বলুন আপনি আমার কাছে কি চান, আমি সঙ্গে সঙ্গে সেটা করে দেব। এটচি এই সুযোগটা কাজে লাগাল এবং ওলোকে নিজের অ্যাসিস্ট্যান্ট হওয়ার প্রস্তাব দিল। অন্যদিকে ওমেন সামনে দাঁড়িয়ে পুরো বিষয়টা দেখে রাগে ফুঁসতে লাগল। এটচি তাকে বলল, আমি খুশি যে এখন তোমার সঙ্গে কাজ করছি। কিন্তু ওমেন রেগে গিয়ে বলল, একদম চুপ করো, আজ থেকে তুমি আমার সোর্ন অ্যানেমি, ট্রেটার আর মেয়েদের সিডিউসার। পরের দিন এটচি তার সেক্রেটারিকে জীবনের প্রথম মিশনে পাঠালো বিয়ার ক্ল্যানের সঙ্গে অ্যালায়েন্স তৈরি করতে। কিছুক্ষণ পর সে ফিরে এসে জানালো, সবকিছু একদম ভালোভাবে হয়েছে এবং তারা অ্যালায়েন্সে রাজি হয়েছে। এটচি ভীষণ খুশি হয়ে গেল, আর আরও খুশি হল যখন ওলো তাকে বলল, আপনাকে ডিস্টিংগুইশড সার্ভিস অ্যাওয়ার্ডও দেওয়া হবে। ডিটেলস জানার পর আমি আপনাকে বলবো, নক করারও দরকার হবে না। ঠিক তখনই ওমেন খাবার নিয়ে ভেতরে ঢুকল, যাতে তারা একসাথে খেতে পারে। এটচি তার আনা পরিজ খেতে খেতে মনে মনে ভাবল, সত্যি এখানে আমি আমার প্রাপ্য সম্মান পেয়েছি, বরং তার চেয়েও বেশি। সবাই আমাকে সম্মান করে, কিন্তু তারপরও আমার নিজের পৃথিবীকে খুব মনে পড়ে। এরপর সে জোরে বলল, আমি আবার মাংস আর ভাত খেতে চাই। ওমেন বলল, তাহলে ব্যাপারটা পরিষ্কার, চলো এখনই শিকার করতে যাই। সেই এটচিকে কিংডমের কাছের একটা জঙ্গলে নিয়ে গেল। সে বলল, এই জঙ্গলটা অনেক দিন ধরে ভেতরের বিস্টসদের কারণে সমস্যায় ভুগছে। তাদের অনেক আগেই এসব বিস্ট শেষ করে দেওয়া উচিত ছিল, কিন্তু সে অলসতার কারণে সেটা করেনি। যেহেতু তাদের মাংস দরকার, তাই এখান থেকেই শিকার করবে। এটচি ভয় পেয়ে বলল, জায়গাটা তো বিপজ্জনক মনে হচ্ছে, আমরা এখনো সময় থাকতে ফিরে যাই। সে উত্তর দিল, শক্ত হয়ে দাঁড়াও, মনে রেখো তুমি দুর্বল হলে তোমাকেই খেয়ে ফেলবে। কথাটা শেষ হতে না হতেই তাদের পেছনে ভয়ঙ্কর চেহারার একটা বিশাল ওয়াইল্ড বোর হাজির হলো। ওমেনার বলল, হাঁটু গেড়ে বসো, এটা আমি সামলাচ্ছি। সে আকাশে উঠে গেল, তারপর সোজা নিচে নেমে তার গোড়ালি দিয়ে বোরের মাথায় প্রচণ্ড আঘাত করল। বোর মাটিতে পড়ে গেল, কিন্তু মারা গেল না। সেটা আবার উঠে ওমেনারের বিচে ছুটে এলো। ওমেনার তার আক্রমণ এড়িয়ে বাম ডান থেকে একের পর এক আঘাত করতে লাগলো, কিন্তু বিস্টটা তবুও থামল না। সে বলল, এবার তোমার শেষ, তোমাকে আমি পালাতে দেব না। এরপর সে নিজের পুরো শক্তি ব্যবহার করল। তার হাতের চারপাশে আয়রন তৈরি হতে লাগলো এবং তার শক্তি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেল। সে বোরের টাস্ক বটো ধরে সেটাকে অনেক উপরে তুলে ফেলল, তারপর প্রচণ্ড শক্তি দিয়ে সেটাকে দুই টুকরো করে দিল। এটচি এই দৃশ্য দেখে একেবারে অবাক হয়ে গেল, তবে তার খিদে কিন্তু আরও বেড়ে গেল। ওমেনার বোরটাকে কাছের একটা ভিলেজে নিয়ে গেল। সেখানকার মানুষজন খুশি হয়ে গেল, কারণ বিস্টটা আর তাদের বিরক্ত করতে পারবে না। ওমেনার তাদের বলল, যেহেতু এটা মারা গেছে, আমরা সবাই এর মাংস ভাগ করে খাবো। তারপর সে বোরের একটা বড় পা নিয়ে এটচিকে বলল, পেট প্রস্তুত রাখো, আমি তোমাকে জীবনের সবচেয়ে ভালো মাংস খাওয়াবো। এখন একটু দূরে দাঁড়াও। সে ওই পায়ের ওপর ফায়ার ইনক্যান্টেশন ব্যবহার করল এবং মাংসটা রোস্ট করতে লাগলো। এটচি তার দিকে তাকিয়ে হঠাৎ বলল, আমার মনে হচ্ছে আমার খিদেই চলে গেছে, এখন আর খিদে লাগছে না।
না। সে বলল, আগে খেয়ে দেখো, পরে অফসোস করবে না। এটচি বাধ্য হয়ে খেয়ে দেখল, কিন্তু সঙ্গে সঙ্গে তার মনে হলো জীবনে এর চেয়ে খারাপ মাংস সে কখনো খায়নি। ওমেনার রেগে গিয়ে বলল, আমাকে ধন্যবাদ দেওয়ার বদলে এসব বলছো? তুমি একদম অকৃতজ্ঞ। এটচি বলল, আমাকে নিজে রান্না করে দেখতে দাও। সে ভিলেজের ওভেনের কাছে গিয়ে নিজের হাতে মাংসটা রান্না করল। তারপর ওমেনারকে বলল, এবার তুমি খেয়ে দেখো। ওমেনার খাওয়ার সঙ্গে সঙ্গেই তার চোখ বড় হয়ে গেল। সে বলল, এটা কি জিনিস? এত ভালো স্বাদ কিভাবে হলো? তুমি তো অসাধারণ কুক। দিন শেষ হয়ে গেল। রাতে ওমেনার জোর দিল তাদের কিংডমে ফিরে যাওয়া উচিত, কিন্তু এটচি বলল, রাত অনেক অন্ধকার, সকাল পর্যন্ত অপেক্ষা করি। সে বলল, যদি এটাই তোমার এক্সকিউজ হয় তাহলে সমস্যার সমাধান হয়ে গেল। ওমেনার তাদের মাথার ওপর ফায়ার ইনক্যান্টেশন ব্যবহার করল, যাতে পথটা আলোকিত হয়। সে বলল, এই স্পেল তাদের এমনভাবে প্রোটেক্ট করবে যে কোনো বিস্ট তাদের আক্রমণ করতে পারবে না। এটচি বলল, সত্যি দারুণ। তারপর তার পাশে হাঁটতে হাঁটতে সে বলল, তুমি কি কখনো নিজের পোশাক বদলানোর কথা ভাবনি? একটু লম্বা পোশাক পরলে ভালো হতো, কারণ এই সিনটা হয়তো কোনো বাচ্চা দেখছে। মেয়েটা হঠাৎ থেমে গেল। সে নিজের ম্যাজিক বন্ধ করে বলল, হয়তো তুমি ঠিকই বলছো, কিন্তু আমার মনে হচ্ছে তুমি আমাকে অপমান করছো। প্ল্যান বদলে গেছে। আমি তোমাকে রেখে একাই চলে যাব। তুমি সকালে ব্লেন ক্ল্যানে ফিরে যাবে। দুঃখের বিষয়, আমি তোমাকে তোমার প্রাপ্যের চেয়ে বেশি বিশ্বাস করেছিলাম। বিদায়, বোকা। এটচি ভয় পেয়ে গেল। সে বুঝতেই পারছিল না কেন ওমেনার হঠাৎ তার ওপর এত রেগে গেছে। তাই রাস্তায় কোনো মনস্টারের মুখোমুখি না হওয়ার জন্য সে দ্রুত ভিলেজে ফিরে গেল। পরের দিন সকালে সে কিংডমে ফিরে ডিমন কিংয়ের সঙ্গে দেখা করল। রাজা তাকে বলল, আমার ছেলে, তোমাকে কিভাবে ধন্যবাদ দেব আমি জানি তুমি আশেপাশের ভিলেজগুলোর সঙ্গে অ্যালায়েন্স তৈরি করেছ, এমনকি ওমেনারকে ওই বিস্টটাকে পরাজিত করতে সাহায্য করেছ। কি অসাধারণ কাজ। কিন্তু তুমি সকালে কেন ফিরে এলে যখন ওমেনার রাতে ফিরে এসেছে? এটচি বলল, আমি এই পদের জন্য উপযুক্ত নই। আমি নিজের বন্ধুদের সঙ্গেই ঠিকভাবে থাকতে পারি না। আমাকে এখনই এই পদ থেকে সরিয়ে দিন। রাজা বলল, এসব বাজে কথা বন্ধ করো। যাও, তাকে খুঁজে বের করো এবং তার কাছে ক্ষমা চাও। এটচি বিভ্রান্ত হয়ে রাস্তায় হাঁটতে লাগল। সে বুঝতেই পারছিল না কেন ওমেনার তার ওপর রেগে আছে। আমাদের অনেকের মতো সেও বুঝতে পারছিল না মেয়েটার সমস্যাটা আসলে কি। কিন্তু শেষ পর্যন্ত পরিষ্কার হলো ভুলটা এটচিরই ছিল। সে ডিমন্সদের কাস্টমস এবং ট্রেডিশনস নিয়ে একটা বই হাতে নিল। সেখানে সে পড়ল, যাদের শরীর সুন্দরভাবে গঠিত এবং শক্তিশালী তাদের টাইট ক্লদিং পরা এবং নিজের শরীর নিয়ে গর্ব করা স্বাভাবিক বলে মনে করা হয়। তখনই এটচি বুঝতে পারল ওমেনার কেন এত অপমানিত হয়েছিল। তার কথাগুলো আসলে অপমান হিসেবে নেওয়া হয়েছিল। এদিকে ওলয় ওমেনারের কাছে গেল। ওমেনার তখনও রাগে ফুঁসছিল। সে বলল, এটচি আমাকে ঘৃণা করে। ওলয় তার পাশে বসে বুঝতে চাইল আসলে কি ঘটেছে। সবকিছু জানার পর সে বলল, আমি ওর পৃথিবীর সম্পর্কে যতটুকু জানি সেখানকার কাস্টমস আর ট্রেডিশনস আমাদের থেকে একেবারে আলাদা। ওমেনার জিজ্ঞেস করল, তাহলে এখন আমি কি করব? ঠিক সেই মুহূর্তে এটচি দৌড়ে তার কাছে চলে এলো। তার সঙ্গে দেখা হওয়ার পর এটচি নিজের কথার জন্য ক্ষমা চাইল। ওমেনার বলল, ঠিক আছে, সবকিছু ঠিক হয়ে গেছে, কিন্তু আর কখনো এমন কথা বলবে না। এটচি বলল, যেহেতু আমরা আবার ঠিক হয়ে গেছি তাই বিষয়টা ভুলে যাও। এবার কি বলো, আমরা পার্টনার হয়ে যাই? লজ্জায় ওমেনারের গাল লাল হয়ে গেল। আর এটচি মনে মনে শুধু ভাবল, আমরা কি এবার কোনো সমস্যা ছাড়াই একসঙ্গে কাজ করতে পারবো? কয়েকদিন পর ডিমন কিং এটচি এর অ্যাচিভমেন্টসের জন্য তাকে সম্মানিত করল। সেনাবাহিনীর জন্য তার করা কাজ এবং সফল অ্যালায়েন্সের জন্য তাকে একটা রেয়ার ম্যাজিক স্টোন উপহার দেওয়া হলো। এটচি বলল, এই পুরস্কার পাওয়া আমার জন্য সম্মানের, কিন্তু আমার মনে হয় এটা অন্য কারো বেশি প্রাপ্য। এরপর সে ওমেনারের কাছে গেল। তার সামনে হাঁটু গেড়ে বসে ম্যাজিক স্টোনটা তার হাতে তুলে দিল। ওমেনার সঙ্গে সঙ্গে প্রচণ্ড রেগে গিয়ে এটচি এর ওপর চিৎকার শুরু করল, কারণ ডিমন্সদের মধ্যে কোনো মেয়েকে ম্যাজিক স্টোন দেওয়া আসলে ম্যারেজ প্রপোজাল হিসেবে ধরা হয়। কিন্তু বেচারা এটচি এসবের কিছুই জানত না। পরের দিন ডিমন কিং এটচিকে ডেকে পাঠালো। সে এচির কাছে ডিমন্স আর ডেমি হিউম্যান্সদের সম্পর্ক নিয়ে তার মতামত জানতে চাইল। এচি বলল, তাদের মধ্যে অনেক পার্থক্য আছে। ডিমন্স ম্যাজিক ব্যবহার করতে পারে, আর এ কারণেই ডেমি হিউম্যান্স নিজেদের ইনফিরিয়ার মনে করে। রাজা বলল, ঠিক তাই, তাহলে সমস্যাটা আসলে ম্যাজিকের মধ্যেই। আমি চাই তুমি এমন একটা উপায় বের করো যাতে কিংডমের যে কেউ ম্যাজিক ব্যবহার করতে পারে। এচি বলল, এটা সত্যিই ভালো একটা আইডিয়া, কিন্তু আমার মনে হয় আপনি ভুল মানুষকে বেছে নিয়েছেন। আমি নিজেই ম্যাজিক ব্যবহার করতে পারি না, তাহলে আমি কিভাবে এটা সম্ভব করব? রাজা বলল, এই কারণেই ম্যাজিক স্টোন আছে। সে এচির হাতে আরেকটা স্টোন দিয়ে বলল, এটা কিভাবে ব্যবহার করতে হয় সেটা তুমি নিজেই খুঁজে বের করবে, তবে তোমাকে সাহায্য করার জন্য আমি একজনকে দায়িত্ব দেব। এচি জিজ্ঞেস করল, আর সেই হেল্পারকে? রাজা বলল, আমি তোমার কলিগ সেলিয়ার সঙ্গে কথা বলেছি। সে এই কিংডমের ডেজার্টের হাই সর্সারেস। কোনো অবস্থাতেই এই বিষয়টাকে হালকা করে দেখবে না। এচি স্টোনটা নিয়ে লাইব্রেরিতে ফিরে গেল এবং সেটা নিয়ে পড়াশুনো শুরু করল। সে জানতে পারল এই পৃথিবীর ম্যাজিক স্টোনসের মধ্যে বিশাল শক্তি থাকে, আর ডিমন্স এগুলো ব্যবহার করে নিজেদের ম্যাজিক্যাল এনার্জি আরও বাড়াতে পারে। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও এচি বুঝতে পারল সে আসলে কিছুই বুঝতে পারছে না। তাই সে বলল, আমি এল্ডারের কাছে যাব, সে নিশ্চয়ই আমাকে বিষয়টা বুঝিয়ে বলতে পারবে। সে দরজায় নক করল। আগে দেখা সেই একই মেয়েটা দরজা খুলে বাইরে এলো। সে জিজ্ঞেস করল, তুমি কি চাও? এচি বলল, ডিমন কিং আমাকে সেলভিডের কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয় পাঠিয়েছেন। মেয়েটা বলল, সে আজ এখানে নেই। এচি অবাক হয়ে বলল, এটা কিভাবে সম্ভব? রাজা তো আমাকে আজই তার সঙ্গে দেখা করতে বলেছেন। কিন্তু মেয়েটা তাকে উপেক্ষা করে বলল, সে যখন আসবে তখন আমি তাকে বলবো তুমি এসেছিলে। এখন বিদায়। সে দরজা বন্ধ করতে যাচ্ছিল, ঠিক তখনই এচি নিজের পা দরজার সামনে দিয়ে বলল,
তুমি যেহেতু তার অ্যাসিস্ট্যান্ট, অন্তত তোমার সঙ্গে কি আমি কথা বলতে পারি? মেয়েটা তাকে ভেতরে ঢুকতে দিল। এচি বলল, আমার একটা গুরুত্বপূর্ণ বিষয় জানতে হবে। আমি নিশ্চিত তুমি আসলে সেলভিড নিজেই, কিন্তু তুমি মিথ্যে বলছো। আমার কাছে এর 3টে কারণ আছে। প্রথমত, তোমার ওই ডেকোরেটিভ গ্লাসেস, দ্বিতীয়ত, প্যালেস স্টাফের তালিকায় তোমার নাম নেই, আর তৃতীয়ত, রাজা আমাকে বলেছেন তুমি সব সময় কাজ এড়িয়ে চলো, তাই তুমি সবসময় নিজেকে ডিসগাইজ করে রাখো। মেয়েটা হেসে বলল, মনে হচ্ছে তুমি আমাকে ধরে ফেলেছ। হ্যাঁ, আমিই সেলভিড, 4 জন জেনারেলের একজন। এচি তাকে জিজ্ঞেস করল, তুমি নিজেকে ডিসগাইজ করে রাখো কেন? তুমি তো সুন্দর, সবকিছু ঠিক আছে। সে উত্তর দিল, বিষয়টা খুব সহজ। মানুষ যদি আমার আসল চেহারা জেনে যায় তাহলে আমাকে অনেক বেশি কাজ দিয়ে দেবে, আর আমি এত কাজ সামলাতে পারি না। তাই অলসতার কারণে কাজ এড়িয়ে চলাই আমার পছন্দ। এচি তাদের যে ইনভেনশন দরকার ছিল সেটা নিয়ে কথা শুরু করার আগেই সেলভিড তাকে থামিয়ে দিল। সে বলল, রিজেক্টেড। তুমি যা বললে সব রিজেক্টেড। আমি ঘুমোতে চাই এবং আমি কিছুই করব না। আর আমি এমন একটা ডিভাইস কেন আবার বানাতে যাব যেটা আমি আগেই বানিয়েছি? এচি অবাক হয়ে গেল। তখন সেলভিড একটা স্টোন বের করে বলল, এটাই আমার বানানো ডিভাইস। এটা যারা ম্যাজিক ব্যবহার করতে পারে না তাদের ম্যাজিক্যাল এনার্জি দেয়। এচি বলল, আজ আমি এর চেয়ে ভালো খবর আর শুনিনি। তাহলে চলো এক্ষুনি এটা তৈরি করা শুরু করি। কিন্তু সেলভিড বলল, আমি কিছুই তৈরি করব না। তুমি চাইলে নিজেই করতে পারো, তবে একটা ডিভাইস বানাতে 10 মিলিয়ন খরচ হবে। যদি সেই টাকা জোগাড় করতে পারো তাহলে বানাও। এচি অবাক হয়ে গেল। সে জানতে পারল ম্যাজিক স্টোনস অত্যন্ত রেয়ার, আর এই ডিভাইস বানাতে পৃথিবীর সবচেয়ে রেয়ার কিছু স্টোন প্রয়োজন হয়। তখন সে বুঝতে পারল রাজা কেন তাকে এই মিশন দিয়েছেন। সে বলল, আমার একটা ভালো আইডিয়া আছে। এই ডিভাইস তার ব্যবহারকারীকে এত বেশি ম্যাজিক্যাল পাওয়ার দেয় যে সে অনেকগুলো স্পেল ব্যবহার করতে পারে। তাহলে আমরা এমন একটা ভার্সন বানাই না যেটা অল্প পরিমাণ পাওয়ার দেবে, শুধু একটা স্পেল ব্যবহার করার মতো পাওয়ার? সেলভিড বলল, দারুণ আইডিয়া। তাহলে আমরা সস্তা ম্যাজিক স্টোন ব্যবহার করতে পারব। এচি রাজা যে স্টোন তাকে দিয়েছিল সেটা তার হাতে দিয়ে বলল, আমরা এটা দিয়েই প্রোটোটাইপ শুরু করব। সেলভিড সঙ্গে সঙ্গে তার কলার ধরে বলল, তাহলে এটা শেষ না হওয়া পর্যন্ত আমরা সারা রাত জেগে কাজ করব। তারপর তারা পুরো রাত কাজ করতে থাকল। অবশেষে সেলভিড ডিভাইসটা তৈরি করে ফেলল। এখন সেটা টেস্টিংয়ের জন্য পুরোপুরি প্রস্তুত। কিন্তু এচি তখনও জানত না তার এই কষ্টের জীবন খুব শিগগিরই পুরোপুরি বদলে যেতে চলেছে, কারণ সামনে অপেক্ষা করছিল এমন এক ঘটনা যা তাকে তার পরিচিত পৃথিবী থেকে একেবারে অন্য এক জগতে নিয়ে যাবে। সেখানে কি এচি অবশেষে তার পরিশ্রমের আসল মূল্য পাবে, নাকি নতুন এই জায়গাতেও তাকে আবারও নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে? পরের পর্বে এচি এ জীবনে আসতে চলেছে আরও বড় এক পরিবর্তন। এরপর কি ঘটেছিল সেটা জানতে অবশ্যই পরের পর্বটা দেখতে হবে। তাই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দাও, আর এমন আরও অ্যানিমে এক্সপ্লেনেশন পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখো।